আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আফগানিস্তানের উপর পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে এবং পাকিস্তান এখন আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা ছাড়াও আফগানিস্তানের একদম গভীরে রাজধানী কাবুল সহ বিভিন্ন জায়গায় আফগানিস্তানের সামরিক স্থাপনাগুলোতে হামলা করছে। তো এই সবচেয়ে বড় যে একটা আলোচিত ঘটনা ঘটেছে ১৬ মার্চ সেখানে কাবুলের একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্র বা হসপিটাল সেখানে পাকিস্তানের বিমান হামলায় আ ৪০০ জনের মতো বেসামরিক মানুষ বা হাসপাতালে যে সমস্ত রোগীরা ছিলেন তারা নিহত হয়েছেন। তো বিষয়টা ভীষণ মর্মান্তিক এবং এই রমজান মাসে এই বিষয়টা সারা বিশ্বে একটা নাড়া দিয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তারা এটার নিন্দা জানিয়েছে। যদিও পাকিস্তান তারা এই হামলার কথা অস্বীকার করছে। তারা বলছে যে তারা একটা সুনির্দিষ্ট টার্গেটে হামলা করেছে। তো পাকিস্তানের এসব হামলার জবাবে আফগানিস্তানও পাল্টা আ হামলা চালাচ্ছে সীমান্তবর্তী এলাকায় এবং সেগুলো বিক্ষিপ্ত হামলা। তবে এবং সীমান্ত চৌকিগুলোতে আফগানিস্তান পাকিস্তানের যেগুলো সীমান্ত চৌকি রয়েছে সেখানে হামলা চালিয়েছে। তবে সাম্প্রতিককালে একটা খবর বেরিয়েছে যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ড্রোন হামলা হয়েছে। তো পাকিস্তান এটা আফগানিস্তানের তালেবান সরকারদের কাজ বলেছে, কিন্তু আফগানিস্তান এটাকে অস্বীকার করেছে। তো এভাবে একটা ব্লেম গেম চলছে যুদ্ধের মাঝেই এবং যুদ্ধটা ধীরে ধীরে থামছে না এবং বাড়ছে। তো সাম্প্রতিককালে এই যে সংঘর্ষটা ঘটলো তার একটা প্রেক্ষাপট হলো আমরা দেখতে পেলাম যে গত ১০ অক্টোবর বা অক্টোবরে ভারত এবং তালেবান সরকারের মধ্যে একটা সম্পর্কের উষ্ণতা দেখা গেল ২০২৫ সালের ১০ অক্টোবর। তখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি ভারত সফর করলেন এবং সেই সফর থেকে দুই পক্ষের ভারত এবং আফগানিস্তান উষ্ণ সম্পর্ক তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হলো। তো ঠিক যেদিন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গেলেন সেদিন রাতেই পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানের উপর হামলা করা হয় বা কাবুলে হামলা করা হয়। এরপর আফগানিস্তান পাল্টা জবাব দেয় এবং যেটা পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী যেগুলো টহল চৌকি রয়েছে বা সৈন্য মোতায়েন রয়েছে সেই চৌকিগুলোর উপরে হামলা চালায় এবং সেই সংঘর্ষে প্রায় শতাধিক দুই পক্ষের আফগানিস্তান এবং পাকিস্তানের শতাধিক সৈন্য নিহত হয়। তো তখন এই সংঘর্ষ বন্ধ করা এবং পাকিস্তান আফগানিস্তানের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য কাতার, সৌদি আরব, তুরস্ক এসব দেশ উদ্যোগী হয় এবং চীনও পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এবং চীন অতীতেও আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে কয়েক দফা তারা জোরপূর্বকভাবে আলোচনায় বসিয়েছিল। তো সেই মুসলিম দেশগুলো যখন উদ্যোগ নেয় আমরা দেখতে পেলাম যে কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান এবং পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। এরপর তুরস্কের রাজধানী আঙ্কারায় দীর্ঘ একটা আলোচনা হয়, কয়েক দফা ৬-৭ রাউন্ড। কিন্তু এসব আলোচনা সত্ত্বেও কোনো ফলাফল ছাড়া এই আলোচনাগুলো ব্যর্থ হয়। তবে এরপর যখন এই তুরস্কের উদ্যোগে আলোচনাটা হলো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, তখন সীমান্ত দীর্ঘ কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত ছিল এবং বড় ধরনের কোনো আর সংঘর্ষ হয়নি। কিন্তু ২৭ মার্চ দেখা গেল যে ইরানে যেদিন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা করলো তার একদিন আগে ২৭ ফেব্রুয়ারি তো সেদিন পাকিস্তান পুনরায় আফগানিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলা করে এবং সেখানে কয়েক শত পাকিস্তান দাবি করে যে ২৯৭ জন যাদের পাকিস্তানের ভাষায় যাদেরকে সন্ত্রাসী বলছে যে তারা নিহত হয়েছে। তা আফগানিস্তানও পাল্টা হামলা চালায়, কয়েকটা পাকিস্তানের সীমান্ত চৌকি দখল করে। এভাবে হামলা এবং পাল্টা হামলায় দুই পক্ষের প্রায় ৪০০-র বেশি সৈন্য নিহত হয়। তো সেই থেকে এখন পর্যন্ত এই আফগানিস্তান এবং পাকিস্তানটার লড়াই চলছে এবং সেটারই আমরা দেখতে পেলাম তার অংশ হিসাবে ১৬ই মার্চ পাকিস্তান এই হামলাটা চালালো। তো সামনের দিনগুলোতে এই যুদ্ধ বিস্তৃত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এখন আর কূটনীতির আশাটা খুব একটা দেখা যাচ্ছে না, যেমনটা আফগানিস্তানের যিনি তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রয়েছেন বা তথ্যমন্ত্রী রয়েছেন জবিউল্লাহ মুজাহিদ, তিনি বলছেন যে সকল ধরনের ডিপ্লোমেসির আর কোনো আশা নাই এবং আফগানিস্তান আর সেই পথে হাঁটবে না, তারা প্রতিশোধ নেবে। তো এখানে পাকিস্তান সামরিক দিক থেকে অনেক শক্তিশালী হলেও যে আফগানিস্তানকে সহজেই কাবু করতে পারবে বিষয়টা সেরকম না। আফগানিস্তান সেই অসম শক্তির বিরুদ্ধে লড়াইয়ের যে স্ট্র্যাটেজিটা নেওয়া হয়, কৌশলটা নেওয়া হয়, যেটাকে এসিমেট্রিক ওয়ারফেয়ার বলে, সেই যুদ্ধ কৌশলটা অবলম্বন করবে, যেখানে ড্রোন হামলা হবে, আত্মঘাতী হামলা হবে, চোরাগুপ্তা হামলা হবে, বিভিন্ন পাকিস্তানের যেগুলো অর্থনৈতিক স্বার্থ রয়েছে সেখানে হামলা হবে, পাকিস্তানের অভ্যন্তরে হামলা হবে। তো অতএব আফগানিস্তানের উপরে চড়াও হলেই যে পাকিস্তান শান্তিতে থাকবে এটা সম্ভব না।
এটা বড় একটা কারণ হচ্ছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ২৫০০ কিলোমিটারের বেশি দীর্ঘ একটা সীমান্ত বর্ডার রয়েছে। যদিও পাকিস্তান সাম্প্রতিককালে গত কয়েক বছর ধরে সেটাতে বেড়া দিয়ে রেখেছে, কিন্তু অনেক অংশ এখনও ফাঁকা রয়েছে এবং পাহাড়ি পর্বত এলাকা রয়েছে প্রচুর। তো এই কারণে এটা সম্ভব নয় আফগানিস্তানকে কুপোকাত করা। এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে আফগানিস্তানের যে পশতুভাষী যে পাঠান জনগোষ্ঠী, যারাই আসলে তালেবানটা গঠন করেছে, তো এই সমস্ত পশতুভাষী পাঠানরা পাকিস্তানের অভ্যন্তরে কয়েক লাখ বসবাস করেন তারা, এবং তাদের সংখ্যাটা আফগানিস্তানের মূল ভূখণ্ডে যে পরিমাণ পাঠান জনগোষ্ঠী রয়েছে তার চেয়ে বেশি জনগোষ্ঠী রয়েছে পাকিস্তানের অভ্যন্তরে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে এই সংখ্যাটা বেশি। তো সংখ্যায় এরা মূল আফগানিস্তানের, এক কথায় বলা যায় যে মূল আফগানিস্তানের যে ভূখণ্ড রয়েছে তার চেয়ে বেশি। তো এই পাকিস্তান আফগানিস্তানের যে যুদ্ধটা চলমান রয়েছে বা উত্তেজনা রয়েছে, তো এই ক্ষেত্রে তারা কিন্তু এই পাঠান জনগোষ্ঠী পাকিস্তানের চেয়ে তারা পরিবর্তে আফগানিস্তানকে সমর্থন করবে, কারণ তারা স্বজাতি স্বগোত্রীয় এবং এই পাঠান জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক ধর্মীয় সব দিক থেকে এই সেতু বন্ধনটা অত্যন্ত সুদৃঢ়, এবং এখনও দুই পারের সীমান্তের লোকজনের মধ্যে পাঠান জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সামাজিক সম্পর্ক রয়েছে, এখনও বিয়ে শাদী হয়। তো এই পাঠান জনগোষ্ঠীর লোকজন তারা সেই 1893 সালে ব্রিটিশরা পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝ দিয়ে যে সীমান্ত রেখা গিয়েছে ডুরান্ড লাইন, সেটা 1893 সালে অঙ্কিত হয়েছিল। এই ডুরান্ড লাইনকে এই পাঠান জনগোষ্ঠীর লোকজন মানে না, বিরাট একটা অংশ। এছাড়া এই পাকিস্তান আফগানিস্তান সংঘাতটা চলমান থাকলে বা উত্তেজনা বাড়ালে ডেফিনেটলি ভারত তালেবান সরকারকে সহায়তা করবে, কারণ পাকিস্তানের বিপক্ষে ভারতের এটা একটা সবচেয়ে বড় কৌশল হবে আফগান তালেবানদেরকে সমর্থন দেওয়া, এবং সর্বাত্মক সাহায্য করবে ভারত, এই বিষয়টা স্পষ্ট। আর পাক সেনাপ্রধান আসিম মুনিরের সাথে তার যে নতুন বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি মনে করছেন, পাক সেনাপ্রধান মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বা ডোনাল্ড ট্রাম্পের সাথে খাতির রাখলে তিনি মনে হয় এইটা একটা আপার হ্যান্ডে থাকবেন এই যুদ্ধে। কিন্তু অবস্থা বুঝে দেখা যাবে যে একসময় মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প এরা কেটে পড়বে, এবং অতীতে এটা পাকিস্তানের ক্ষেত্রে বহুবার হয়েছে। স্বার্থ উদ্ধারের পর মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এখন কথা হলো যে এই যুদ্ধের, পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধের ইস্যুটা আসলে কি এবং মূল কারণটা কি? তো পাকিস্তান দাবি করছে যে পাকিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান, তেহরিকি যাদেরকে টিটিপি বলা হয়, তো তারা আফগান সরকারের, তালেবান সরকারের সমর্থনে পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন ধরনের যে এখন হামলাগুলো চলছে সেটা তারা পরিচালনা করছে, এবং আফগান তালেবান সরকার টিটিপিকে তারা সমর্থন দিচ্ছে বা মদত দিচ্ছে। অন্যদিকে আফগানিস্তান এটা অস্বীকার করছে, তারা বলছে যে এটা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, এবং পাকিস্তান তার অভ্যন্তরীণ সমস্যাগুলোকে মেটাতে পারছে না, আফগানিস্তানের উপরে এই দায়ভারটা দিচ্ছে। তো আফগানিস্তান বরং উল্টো আরও একটা বড় দাবি করছে যে তালেবান সরকারের বিরুদ্ধে যে আইএস যারা হামলা চালাচ্ছে, বিশেষ করে আইএস খোরাসান শাখা, তো আফগানিস্তান বলছে যে এই আইএস খোরাসান শাখাকে তারা পাকিস্তান সামরিক বাহিনী তাদেরকে গোপনে সহায়তা করছে। তো এভাবে একটা পাল্টাপাল্টি দোষারোপ চলছে, যেটা একটা এই যুদ্ধের মূল কারণ। তো এই পাকিস্তানের যে টিটিপি রয়েছে, তেহরিকে তালেবান পাকিস্তান, সেটার জন্ম হচ্ছে সেই ওয়ার অন টেরর যুগে, যখন জর্জ বুশ আফগানিস্তানের উপরে হামলা করেছিলেন এবং যে যুদ্ধটা 20 বছর ধরে চলেছিল। 2007 সালে সে সময় এই টিটিপির জন্ম লাভ করে। তো এই পশতুভাষী পাঠানরা এই সংগঠনটা তারা গড়ে তোলে। তো সেই ওয়ার অন টেরর যুগে পাকিস্তান এই তার পাকিস্তানের যে পশতুভাষী এলাকাটা রয়েছে, সেই এলাকায় মার্কিন ড্রোন হামলা হচ্ছিল, ব্যাপক হারে বেসামরিক লোকজন মারা যাচ্ছিল। সেই ক্ষোভ থেকে এই গোষ্ঠীটার জন্ম হয়। তাছাড়া পাকিস্তানের সৈন্যরাও তাদের সীমান্ত এলাকায় এই পশতুভাষী এই জনগণকে, যাদেরকে মনে করা হতো যে তালেবানদের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে, তারাও পাকিস্তান সামরিক বাহিনীও সেখানে সামরিক অভিযান চালাতো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। তো 2021 সালে আমরা দেখতে পেলাম যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী চলে গেল, কিন্তু তারপরেও এই টিটিপির হামলাটা পাকিস্তানের অভ্যন্তরে বন্ধ হয়নি, তারা বিভিন্ন ধরনের হামলা করে থাকে। তো এটা বন্ধ হয়েছিল 2022 সালে ইমরান খানের উদ্যোগে, এবং ইমরান খান এটার একটা পলিটিক্যাল সলিউশন চেয়েছিলেন। কিন্তু 2022 সালে ইমরান খানের পতনের পর তো দেখা গেল যে এই টিটিপির আক্রমণটা পাকিস্তানের অভ্যন্তরে অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত 3 বছরে পাকিস্তানের প্রায় কয়েক শত সৈন্য নিহত হয়েছে, এবং বহু সংখ্যক
প্রায় 1000-এরও উপরে বেসামরিক লোকজন হতাহত হয়েছে। তো এই টিটিপির একটা দাবি রয়েছে, তাদের প্রধান দুটো দাবি রয়েছে, যেটাকে পুঁজি করে তারা এই কাজগুলো করে থাকে, পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে থাকে। তো তারা বলছে যে সাবেক ফাটা এলাকার এটার একটা স্বায়ত্তশাসন লাগবে এবং বন্দী যোদ্ধাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছে তাদের সন্ধান দিতে হবে। এই ধরনের বড় দুটো দাবি তাদের রয়েছে। তো এই ফাটা এলাকাটা কি, এটা একটা বর্ণনা করা দরকার। ফাটা বলতে এখানে বোঝায় ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবাল এরিয়া। তো এটা খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটা অংশ, পাকিস্তানের যে প্রদেশটা রয়েছে। তো এই সাবেক ফাটা এলাকার আয়তন প্রায় 27,000 বর্গ কিলোমিটার এবং এই উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান সহ মোট 60টি অঞ্চল নিয়ে এটা গঠিত ছিল। তো এই ফাটাটাকে বিলুপ্ত করা হয়, এটা খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাথে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু 1947 সাল থেকে এটা পাকিস্তানের একটা বিশেষ আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে বিবেচিত হতো এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকার একে পরিচালনা করত। তো এই আধা স্বায়ত্তশাসনটা বা এই স্পেশাল একটা স্ট্যাটাসটা বিলুপ্ত করা হয় 2018 সালে পাকিস্তানের 25তম সংশোধনীর মাধ্যমে। তারপর থেকে এটা খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটা অংশ হয়ে পড়ে। তো যাই হোক, এখন এই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধটা চলছে বা শুরু হয়েছে, এটা শুধুমাত্র এই টিটিপি কেন্দ্রিক নয় বা টিটিপির ইস্যুটাই এই জঙ্গি গোষ্ঠী বা এটাই প্রধানতম বিষয় নয়। এর পিছনে আরও অন্য কারণ রয়েছে, সেটাকে মোটা দুই ভাগে ভাগ করলে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে এবং ভূ রাজনীতিটাও রয়েছে। তো পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে অনেকে বলেন যে ইমরান খানের পতনের পর তাকে এই সামরিক তখনকার সেনাপ্রধান জেনারেল বাজওয়া তিনি একটা ষড়যন্ত্র করে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছিলেন। আসিম মুনিরও সেই ধারাটা অব্যাহত রেখেছেন এবং 2024 সালের 8 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়, সেখানে পাকিস্তানের এই তেহরিকে ইনসাফ, যেটা ইমরান খানের দল, তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেও নির্বাচনে তাদেরকে জোরপূর্বকভাবে এই বর্তমান শাহবাজ শরীফের সরকারকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে আসিম মুনির, পাক সেনাপ্রধান, তিনি তার ক্ষমতাটা সুসংহত করেছেন। এখন তিনি তার ক্ষমতা ধরে রাখার জন্য এবং নিজেকে অপরিহার্য প্রমাণ করতেই এই পাকিস্তানের অভ্যন্তরে এ সমস্ত জঙ্গি তৎপরতা চলছে। ওদিকে এর অজুহাতে আবার আফগানিস্তানের উপরে বা তালেবান সরকারের উপরে পাকিস্তান হামলা করছে। আর ভূরাজনৈতিক কারণটাও রয়েছে। ভূরাজনৈতিক কারণ হচ্ছে মার্কিন ইচ্ছায় একটা অনুগত শাসক আফগানিস্তানের অভ্যন্তরে বসুক, এটা যুক্তরাষ্ট্র চায় এবং মধ্য এশিয়ার, আফগানিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ার নিয়ন্ত্রণ নিতে চায় ইরান সহ এবং চীন সহ, তাদের উপরে একটা নজরদারি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের উপরে চীনের প্রভাবটা কমাতে চায়। তো এসব বিষয় মার্কিন স্বার্থ রয়েছে এবং গত সেপ্টেম্বরে আমরা দেখতে পেয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন যে বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানে সেটা ফেরত না দিলে তিনি তালেবান সরকারের কঠিন পরিণতি ভোগ করতে হবে, এরকম একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। তো এই মার্কিন ইচ্ছাতেই এখন বলা হচ্ছে যে ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি আফগানিস্তানের উপরে চড়াও হয়েছেন। এছাড়া অর্থনৈতিক কারণও রয়েছে। এই সীমান্তে, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বিপুল পরিমাণ বিরল খনিজ পদার্থ রয়েছে, তামার খনি রয়েছে এবং এর মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার। এটার হিসাবটা বিপুল একটা অঙ্কের অর্থ। তো সাম্প্রতিককালে আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র একটা এই বিরল খনিজ পদার্থ উত্তোলনের একটা চুক্তি হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানির সেইটা কাজটা পেয়েছে। তো এখন এই যেটা সংঘাতপূর্ণ এলাকা, সেই ওয়াজিরিস্তানে সবচেয়ে বেশি পরিমাণ বিরল খনিজ পদার্থ মজুত রয়েছে, আফগানিস্তানেও রয়েছে। তো এটা একটা অর্থনৈতিক কারণ রয়েছে বা স্বার্থ রয়েছে। তো এইসব কারণে অনেকে মনে করছেন যে মার্কিন ইচ্ছায় এখন ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি আফগানিস্তানের রিজিম চেঞ্জ করবেন বা তালেবান সরকারকে হটায় সেখানে পাকিস্তানের অনুগত বা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত একটা সরকার বসাবেন। বিশেষ করে ইরান হামলার একদিন আগে 27 ফেব্রুয়ারি যে হামলাটা হলো, ইরানে হামলা হয়েছিল 28 ফেব্রুয়ারি। তো এই জন্য একদিন আগে, প্রায় কাছাকাছি কয়েক ঘন্টার ব্যবধান। তো এই টাইমিংটাও একটা বিশেষ তাৎপর্য বহন করে। তবে আফগানিস্তানের উপরে এই পাকিস্তান যদি এভাবে তৎপরতা চালায়, তাহলে এটা যে সফল হবে না, বরং এটা ব্যাকফায়ার করতে পারে, এটার পরিণতি পাকিস্তানকে ভোগ করতে হতে পারে। এর কারণ হচ্ছে আফগানিস্তানকে কেউ স্বীকৃতি না দিলেও বহু দেশ ইনফর্মাল ওয়েতে আফগানিস্তানের সাথে সম্পর্ক গড়ে তুলেছে এবং এই ইকোনমিক সম্পর্কটাও গড়ে তুলেছে। চীন আফগানিস্তানে ব্যাপক বিনিয়োগ করছে। আফগানিস্তানের তামার খনি এবং বিরল খনিজ পদার্থের খনিগুলো এখন চীনা কোম্পানিগুলো এটার কন্ট্রাক্ট পেয়েছে, তারা সেখানে কাজ করছে। এছাড়া
চীনের যে সিপেক প্রজেক্ট রয়েছে, যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা ভার্সন, তো সেখানে তারা পূর্ণোদ্যমে আফগানিস্তানে চীন কাজ করছে। তো রাশিয়াও বিনিয়োগ করছে এবং রাশিয়া আফগানিস্তানের সাথে সম্পর্কটা গড়ে তুলছে এবং তালেবানদের আগে যে নিষেধাজ্ঞা ছিল বা তালেবানদেরকে যে একটা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত ছিল, রাশিয়া সেটা উঠিয়ে নিয়েছে। ওদিকে তুরস্ক আফগানিস্তানে বিনিয়োগ করছে এবং আফগানিস্তানের সাথে সুসম্পর্ক রাখছে এবং আফগানিস্তানের পুলিশ বাহিনীকে তুরস্ক ট্রেনিং দিচ্ছে। আর সাম্প্রতিককালে আমরা দেখতে পেলাম যে ভারতের সাথে এই সম্পর্কটা আবার ঝালাই হয়েছে এবং ভারতের যে একটা পুরনো আফগানিস্তানের অভ্যন্তরে ভারতের $3 বিলিয়ন যে একটা বিনিয়োগ ছিল, সেটা আবার সচল হয়েছে। সুতরাং এসব হিসাব নিকাশ থেকে আফগানিস্তানের উপরে পাকিস্তান চড়াও হলে এটা ভবিষ্যতে পাকিস্তানের জন্য খুব দুঃখ বয়ে আনবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।